আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রি এই কোর্সে প্রথম এপিসোড প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা বেসিক্যালি আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোর্সের একদম অফিশিয়াল ফার্স্ট ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে ফার্স্ট ক্লাস। সো প্রথম ক্লাসটা খুবই বরকতময়, যে কোনো কাজে প্রথমটা খুবই বরকতময়, প্রথমের সাথে থাকতে পারলে খুবই বরকত পাওয়া যায়। কাজেই আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটু করে অপেক্ষা করব, যারা এইমাত্র লাইভে জয়েন দিচ্ছ আরও জয়েন দিবে, এবং যারা অলরেডি আসা শুরু করেছো একটু করে লাইভের লিঙ্কটা আমার বিভিন্ন মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও, যাতে ওরা সবাই দেখতে পারে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা 1 মিনিট বা 2 মিনিট সময় নেব যাতে সবাই আসতে পারে। সবাই চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, আমরা একটু সময় নেব যাতে সবাই চলে আসে। সবাই চলে আসলে আমরা আমাদের আজকে ফার্স্ট লেকচার, খুবই বরকতময় লেকচার, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার ওপেন কোর্সের খুবই বরকতময়, খুবই ইম্পর্ট্যান্ট, এবং বলা যায় আজকের লেকচারটার উপর বেসিক্যালি ডিপেন্ড করবে আমাদের পুরো চ্যাপ্টারটা। সো এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই দ্রুত চলে আসো, যারা চলে এসেছো লিঙ্কটা বিভিন্ন গ্রুপে আমার মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও, এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আমরা 1 মিনিট পরেই শুরু করে দিব। আচ্ছা, সবাই যাতে চলে আসে আমরা সেই সময়টা নিয়ে নিব, তারপর শুরু করে দিব। আর সব কিছু ঠিক থাকলে একটু করে জানাবে, সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না, কোনো সমস্যা হলে সেটা সাথে আমাদেরকে জানিয়ে দিবে। সো তোমরা যারা অলরেডি চলে এসেছো তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি কেমিস্ট্রি প্রথম লেকচারে। তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, এবং আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা আমার মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, ওকে, যাতে সবাই দেখতে পারে। এরপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব আর মাত্র 30 সেকেন্ডের মধ্যে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা আজকের উপর বেসিক্যালি নির্ভর করবে পুরো চ্যাপ্টারটা। আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছি পুরো চ্যাপ্টারটা ডিপেন্ড করবে আজকের ক্লাসের উপরে, কারণ আজকে আমরা চ্যাপ্টার ম্যাপ পড়াবো তোমাদেরকে। আমরা একটু সময় নিচ্ছি যাতে সবাই চলে আসে, তারপরে আমরা শুরু করে দিব। খুবই বরকতময় একটা ক্লাস ইনশাআল্লাহ, তোমাদের দোয়ায় সব কিছু ঠিকঠাক থাকলে, আল্লাহ চাইলে সবচেয়ে বরকতময় একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। সো তোমরা যারা চলে এসেছো, নিয়ত আমাদের বলেছিলাম আমরা 7 স্টেপে প্রিপারেশনগুলো নিব। সো তোমাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রথমে আমাদের নিয়ত ঠিক করতে হবে, আমাদের নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া কোনো কাজের আসলে বরকত পাওয়া যায় না। কাজে আমরা নিয়ত ঠিক করে নিই যে আজকে লাইভ ক্লাসে আমি যা কিছু লিখব, যা কিছু বলবো, তুমি যা কিছু দেখবে শুনবে সব কিছু খাতায় লিখে নিবে, এবং ক্লাস শেষে নোটটা শেয়ার করে দিবে। 1 নাম্বার কথা, আজকে ক্লাসে তোমার 100% মনোযোগ থাকবে আমার ক্লাসে। আমার মুখের একটা কথাও যেন মাটিতে না পড়ে, প্রত্যেকটা কথাই যেন তোমার মাথায় গেঁথে যায়, সেই নিয়তটা তুমি করে ফেলো। তাহলে আজকের ক্লাস আমাদের নিয়ত কি? আমাদের নিয়ত হচ্ছে আজকের ক্লাসের প্রত্যেকটা ওয়ার্ড যেন আমার মাথায় গেঁথে যায়। সবাই বলি আজকের ক্লাসের নিয়ত কি? আজকের ক্লাসের প্রত্যেকটা ওয়ার্ড যেন আমার মাথায় গেঁথে যায়। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ত ঠিক করা উচিত। শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ ক্লাস করি, ঠিক আছে, আমাদের নিয়ত হবে কি? আমাদের নিয়ত হবে পুরো ক্লাসটা যেন আমাদের মাথায় থাকে। আচ্ছা, তাহলে আমরা বিসমিল্লাহ বলে আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা শুরু করছি। আমরা আশা করি সবাই চলে এসেছো, কাজে আমরা শুরু করে দিই। তোমাদেরকে বারবার বলছি আমি যাই বলবো তাই নোট করে নিবে, একটা কথাও যেন মাটিতে না পড়ে, পরবর্তীতে নোটটা শেয়ার করে দিব। আচ্ছা, তো আমরা আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 5টা চ্যাপ্টারের মধ্যে 2 নম্বর চ্যাপ্টারটা দিয়ে শুরু করেছি, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো যে কোনো একটা চ্যাপ্টার পড়তে হলে ওই চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপটা তোমাকে পড়তে হবে। চ্যাপ্টার ম্যাপ বলতে বোঝায় এই চ্যাপ্টারে কি কি আছে, এই চ্যাপ্টারের গভীরতা কতটুকু, এবং যিনি টিচার তিনি কিভাবে কোন টপিকের পর কোন টপিক এই চ্যাপ্টারটা পড়াবেন, এটাকে বলা হচ্ছে চ্যাপ্টার ম্যাপটা। এটা টিচার ভেদে ভিন্ন হতে পারে। সো আমি তোমাদেরকে এই পুরো চ্যাপ্টারটা কিভাবে পড়াবো, এই যে এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এভাবে করে সিরিয়াল ওয়াইজ এই টপিকগুলো তোমাকে পড়িয়ে এই চ্যাপ্টারটা শেষ করব। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ম্যাপটা, চ্যাপ্টারের গভীরতা, চ্যাপ্টারের কতটুকু আছে। তো দেখো, পুরো চ্যাপ্টার ম্যাপটা তোমাদেরকে মাথায় রাখতে হবে 2টি কারণে। একটি হচ্ছে পুরো চ্যাপ্টার ম্যাপটা যখন মাথায় থাকবে, পুরো চ্যাপ্টার ম্যাপটা যখন আমাদের মাথায় থাকবে, পরীক্ষার আগের রাতে আমার কাছে মনে হবে যে এই চ্যাপ্টারটা খুবই ছোট, এবং আমার প্রত্যেকটা টপিকই পড়া আছে কিনা যাচাই করে নেওয়া সহজ হবে। অর্থাৎ পুরো চ্যাপ্টারটা তোমার কাছে অনেক ছোট মনে হবে। কিসের কারণে? চ্যাপ্টার ম্যাপের কারণে। কেন? কারণ চ্যাপ্টার ম্যাপটা একটা বোর্ডের মধ্যে পুরো চ্যাপ্টার, এটাকে বলা হচ্ছে চ্যাপ্টার ম্যাপ। একটা বোর্ডের মধ্যে পুরো চ্যাপ্টার চলে এসেছে। আর আরেকটা বিষয় হচ্ছে চ্যাপ্টার ম্যাপ থাকলে স্টুডেন্টরা বুঝতে পারে টিচার কোন দিন কোন টপিকের পর কোন টপিকটা পড়াবেন।
এখানে চ্যাপ্টার ম্যাপটা ইম্পর্টেন্ট, কারণ আমি এই সিরিয়াল মেনটেন করে তোমাদেরকে পড়াবো। কাজে তুমি বুঝতে পারবে কোন দিন কোন টপিকের পর কোন টপিক ধরা হবে। তাই চ্যাপ্টার ম্যাপটা একটু ভালো করে আমরা দেখব। তো দেখো, আমাদের গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি 5টা ভাগে আমরা ভাগ করে নিয়েছি, 5 স্টার। ঠিক আছে, কয়টা ভাগে? 5টা ভাগে ভাগ করে নিয়েছি। আমি একটু করে তোমাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব, যেহেতু এখন ক্লাসের শুরুর দিকে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে করে সবাই চলে আসতে পারে। কারণ হঠাৎ করে মাঝখানে ক্লাস আসলে সে কিন্তু বুঝতে পারবে না। কাজেই শুরুর দিকে একটু মেনশনটা করে ফেলো সবাই। আমি একটু সময় দেবো তোমাদেরকে, 30 সেকেন্ড। তোমরা একটু তোমাদের ফ্রেন্ড যাদেরকে মেনশন করার কথা তাদেরকে শুরুর দিকে মেনশনটা করে ফেলো, কারণ মাঝখানে আসলে সে বুঝতে পারবে না। ঠিক আছে, একটু করে মেনশন করে ফেলো সবাই, তারপর আমরা ক্লাসটাতে যাব। একটু করে সবাই মেনশনটা করে ফেলো শুরুর দিকে, যাতে তোমার ফ্রেন্ড খুব দ্রুত চলে আসতে পারে। আচ্ছা, সব কিছু ঠিক আছে আশা করি? ওকে, তাহলে দেখো, আমাদের এই চ্যাপ্টারে 5টা ভাগ করা হয়েছে। অর্থাৎ ব্রাজিল যেমন 5বার বিশ্বকাপ নিয়েছে, এই চ্যাপ্টারে 5টা কি আছে? ভাগ আছে। আমাদের হাতের আঙ্গুল কয়টা? 5টা। চ্যাপ্টারে ভাগ কয়টা? 5টা। আমাদের হাতের আঙ্গুল কয়টা? 5টি। আর চ্যাপ্টারে ভাগ কয়টি? 5টি। আচ্ছা, তাহলে আমরা হাতের আঙ্গুলের সাহায্যে আজকে চ্যাপ্টার ম্যাপটা দেখব। তাহলে 1 নাম্বার আসো, প্রথম ভাগ হচ্ছে পরমাণু মডেল বা অ্যাটমিক মডেল। প্রথমে আমরা অ্যাটমিক মডেলটা দেখব। অ্যাটমিক মডেলকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা ক্লাসিক্যাল মডেল আর একটা কোয়ান্টাম মডেল। একটা ক্লাসিক্যাল আর একটা কোয়ান্টাম। সোজা বাংলায় যদি বলতে চাই, একটা হচ্ছে নর্মাল ফিজিক্স আর একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। নর্মাল ফিজিক্স দিয়ে যদি পরমাণুকে ব্যাখ্যা করি ক্লাসিক্যাল, কোয়ান্টাম ফিজিক্স দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে কোয়ান্টাম। ফিজিক্স কয় ধরনের? 2 ধরনের, নর্মাল ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স। ওই ফিজিক্সকে যখন কেমিস্ট্রিতে নিয়ে আসবো, পরমাণু মডেলে নিয়ে আসবো, তখন হয়ে যাবে ক্লাসিক্যাল মডেল, কোয়ান্টাম মডেল। ক্লাসিক্যাল মডেলে কি কি থাকবে? থমসন, রাদারফোর্ড, বোর থাকবে। আর কোয়ান্টামে থাকবে ডি ব্রগলি, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, শ্রোডিঙ্গার্সের তরঙ্গ সমীকরণ। তাহলে আমি ক্লাসিক্যালে এগুলো পড়াবো, আর কোয়ান্টামে এই জিনিসগুলো পড়াবো তোমাদেরকে। এরপর পরমাণু মডেল শেষ করে, পরমাণু মডেলের এই টপিকগুলো শেষ করার পর আমরা যাব সেকেন্ড টপিকে। সেকেন্ড টপিকটা কি? সেকেন্ড টপিকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। EMW মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মানে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বলতে পারো, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী অথবা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এরপর পড়াবো তোমাদেরকে রেখা বর্ণালী, এরপর তাদের অ্যাপ্লিকেশন। এর মধ্য দিয়ে আমার দ্বিতীয় ভাগটা শেষ হয়ে যাবে। তাহলে একটু কাইন্ডলি আমাকে বলো তো, প্রথম ভাগে কি পড়েছি? পরমাণু মডেল পড়েছি। দ্বিতীয় ভাগে কি পড়েছি? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, বর্ণালী, অ্যাপ্লিকেশন। যাক, আলহামদুলিল্লাহ। এবার আমরা 3 নম্বর ভাগে আসবো। 3 নম্বর ভাগে আমরা পড়ব কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাসকে আমরা পড়ব 3টা প্রিন্সিপলের সাহায্যে, 3টা সূত্রের সাহায্যে, 3টা নিয়মের সাহায্যে। কি ওই 3টা নিয়ম? আউবাউ, পলি, হুন্ড। হুন্ডের নিয়ম, পলির নিয়ম, আউবাউ নিয়ম। এই 3টার সাহায্যে আমরা ইলেকট্রন বিন্যাসটা পড়ে এই ভাগটা শেষ করব। যাক, আলহামদুলিল্লাহ। এবার 4 নম্বর ভাগে আসো। 4 নম্বর ভাগে আমরা পড়ব এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, দ্রাব্যতা বা সলিউবিলিটি। দ্রাব্যতা নিয়ে আমরা পড়াশোনা করব, তারপর আয়ন শনাক্তকরণ নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে দ্রাব্যতা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। 4 নম্বর ভাগে আছে আয়ন শনাক্তকরণ, একটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট, ওইটা আমাদের 4 নম্বর ভাগে আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সর্বশেষ টপিক, পৃথকীকরণ। পৃথকীকরণ বলতে দ্রব, দ্রাবক, দ্রবণ, এদের মধ্যে পৃথকীকরণের ব্যাপার স্যাপার হয়তো দেখা যেতে পারে। দ্রবণ থেকে দ্রবকে পৃথক করা লাগছে, কিংবা দ্রাবক থেকে দ্রবকে পৃথক করতে হচ্ছে, তখন আমরা পৃথকীকরণ কনসেপ্টে চলে যাব। কেমিস্ট্রি আমাকে শেখাবে কিভাবে দ্রবণ থেকে বা দ্রাবক থেকে দ্রবকে পৃথক করতে হয়। আর এই কাজটা আমরা করব 3টা পদ্ধতি দিয়ে। একটা হচ্ছে পাতন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ডিস্টিলেশন, এরপর দ্রাবক নিষ্কাশন, এরপর হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তার মানে পাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, এই 3টা হচ্ছে আমাদের পৃথকীকরণ পদ্ধতি। এর মধ্য দিয়ে আমাদের হাতের 5টা আঙ্গুল শেষ হয়ে যাবে, অর্থাৎ এই পুরো চ্যাপ্টারটা শেষ হবে এর মধ্য দিয়ে। তাহলে চলো একবার রিভিউ দিয়ে দিই।
খুব দ্রুত একবার রিভিউ হয়ে যাক। পুরো চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপটা খুব ইম্পর্টেন্ট। কী কী আছে পুরো চ্যাপ্টারে? প্রথমে আছে অ্যাটমিক মডেল, এবং অ্যাটমিক মডেলকে আমরা পড়াশোনা করব দুটি ওয়েতে, একটা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ক্লাসিক্যাল ওয়েতে, আর একটা কোয়ান্টাম ফিজিক্স দিয়ে কোয়ান্টাম ওয়েতে। ক্লাসিক্যালে কে কে থাকবে? থমসন, রাদারফোর্ড, বোর। আর কোয়ান্টামে কে কে থাকবে? ডি ব্রকলি, হাইজেনবার্গ, তারপর শ্রোডিঙ্গার্স। ওকে, এরপর কোথায় চলে যাব? তড়িৎচুম্বকীয় তরঙ্গ, রেখা বর্ণালী, এবং কোথায়? তাদের অ্যাপ্লিকেশনে। 2টা আঙ্গুল শেষ। 3 নম্বর আঙ্গুলে কি আছে? কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস, আর ইলেকট্রন বিন্যাসের সে 9-10-এ পড়ে আসা 3টা নিয়ম। এরপর 4 নম্বর ভাগে যাব, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের দ্রব্যতা এবং আয়ন শনাক্তকরণ। সর্বশেষ টপিক একটা বলতে পারো গার্বেজ টপিক বলা যায়, অনেক বোরিং একটা টপিক, বাট আমি কথা দিচ্ছি অনেক সহজ করে মজা করে তোমাদেরকে পড়াবো বেসিক থেকে। সেটা হচ্ছে পাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি। এর মধ্য দিয়ে আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে এটা ছিল আমাদের চ্যাপ্টার ম্যাপটা। তো আজকের ক্লাসে আমরা কি পড়াবো? আজকের ক্লাসে আমরা পড়াবো তোমাদেরকে রাদারফোর্ড পরমাণু মডেল। আজকের ক্লাসে শুধু এইটুকুই তোমাদেরকে পড়ানো হবে। আগামী ক্লাসে বোর পড়াবো। এরপর দিন আস্তে আস্তে একটা একটা টপিক ধরবো। তাহলে আজকে আমরা যাব রাদারফোর্ড পরমাণু মডেলে। তার আগে পরমাণু মডেলের ইতিহাসটা একটু বলে ফেলবো। সো এখন পরমাণু মডেলের ইতিহাস বলবো, তারপর রাদারফোর্ড পরমাণু মডেলে যাব। তো তোমরা কি চ্যাপ্টার ম্যাপটা বুঝতে পেরেছো সবাই? যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আমি ততক্ষণে পরমাণু মডেলের ইতিহাসে চলে যাই। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আচ্ছা, ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলছে আশা করি। সবাইকে আবারও ধন্যবাদ মেনশন করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। সো এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব রাদারফোর্ড পরমাণু মডেলে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে চলে আসো। খুবই ইম্পর্টেন্ট, আমি আগেই বলেছি প্রত্যেকটা লাইভ ক্লাস বলো বা আমাদের কেমিস্ট্রি ক্লাস বলো, এটা যেহেতু একদম ফুল একটি কোর্স, এটা কোনো এমন না যে 10 দিন 15 দিন পড়াবো তারপর একটা পেড কোর্স খুলবো, এরকম না। অন্যান্য কোর্সে যেটা করি সেটা হচ্ছে 10 দিন 15 দিন একটা ফ্রি ক্লাস করিয়ে তারপর একটা পেড কোর্স খুলি। এতে দেখা যায় ফ্রি কোর্সগুলোতে বা ফ্রি ক্লাসগুলোতে আমার টার্গেট থাকে যে আমি কিভাবে ম্যাক্সিমাম স্টুডেন্টকে পটাতে পারি, সোজা বাংলায় পটাতে পারি। এটা থাকে আমার টার্গেট। কেন? কারণ আমার টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টকে যদি আমি পটাতে পারি তারা পেড কোর্সে ভর্তি হবে। বাট এই কোর্সটা যেহেতু পুরোটাই ফ্রি, আমাকে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে। এখানে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, পেড কোনো উদ্দেশ্য নেই। কাজেই এখানে কিন্তু আমার টার্গেট কি নয়, তোমাকে পটানো নয়। এখানে আমার টার্গেট তোমাকে এই কোর্সটা আমার ম্যাক্সিমাম দিয়ে দেওয়া। কাজে আমি হয়তো মজা বিনোদন এসব একটু কম করব, আমি একটু পড়ার দিকে বেশি থাকবো, যেন আমার টার্গেট তোমাকে 100% আমি দিতে পারি। আমি 100% দেওয়ার জন্য হয়তো এই ব্যাপারটা বলে দিলাম। তোমাদেরকে মজার চেয়েও পড়াটা একটু বেশি থাকবে, ঠিক আছে? আচ্ছা ওকে, সো তোমাদের নিয়ত কিন্তু ঠিক রাখা দরকার। তোমরা যদি তোমাদের নিয়তটা ঠিক করে ফেলো, দেখবা যে তোমাদের অনেক বেশি কি হবে, বরকত হবে। সো তোমাদের নিয়ত কি থাকা চাই? আমার প্রত্যেকটা কথা মাটিতে পড়তে দেওয়া যাবে না। প্রত্যেকটা কথাই কি থাকবে? প্রত্যেকটা কথাই খাতায় লেখা থাকবে, এবং সেই কথাগুলো শেয়ার করে দিব আমাদের গ্রুপে। আমরা গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব আজকে। সো এখন আমরা দেখব পরমাণু মডেলের ইতিহাস, তারপর আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে চলে যাব। পরমাণু মডেলের ইতিহাস। আচ্ছা ঠিক আছে, হিস্ট্রি অফ অ্যাটমিক মডেল। অ্যাটমিক মডেলের হিস্ট্রিটা আমরা দেখব। আচ্ছা, একদম প্রথম দিকে খুবই মজার ব্যাপারগুলো, একদম প্রথম দিকে থমসন। আচ্ছা, পরমাণু মডেল জিনিসটা কি? পরমাণু মডেল জিনিসটা হচ্ছে, আমরা কেউ আসলে পরমাণু দেখি নাই। আমরা কি পরমাণু দেখেছি? না, দেখি নাই। তুমি কি পরমাণু চোখে দেখেছো? না, দেখো নাই। আমরা আসলে কেউই পরমাণু চোখে দেখি নাই, কারণ পরমাণু খুবই ছোট একটা জিনিস। সো চোখে কেমনে দেখবো? সো আমরা কেউই পরমাণু দেখি নাই। তো বিজ্ঞানীরা যেটা দেখি নাই সেটার প্রতি আমাদের ইন্টারেস্ট বেশি, আমাদের চেয়েও বিজ্ঞানীদের ইন্টারেস্ট আরেকটু বেশি। তাই বিজ্ঞানীরা সময়ে সময়ে চেষ্টা করেছেন যে পরমাণু কেমন সে সম্পর্কে জানার। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণু কেমন ওই ব্যাপারটা নিয়ে একটা অনুমান করেছেন। তাহলে কি বললাম? বিজ্ঞানীরা পরমাণু কেমন সেটা নিয়ে একটা অনুমান করেছেন। কিভাবে? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। বিজ্ঞানীরা
পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণু কেমন সেটা নিয়ে একটা অনুমান করেছেন। তাদের এই অনুমানকে বলছি পরমাণু মডেল। তো এই ধরনের অনুমান করে সেটা প্রস্তাব করেছেন এরকম কিছু বিজ্ঞানীর নাম বলবো। একজন হচ্ছে থমসন, 1900 সালের দিকে, একদম নতুন শতাব্দীতে থমসন 1900 সালের দিকে একটা মডেল দাঁড় করিয়েছেন। এরপর এসেছেন আরেকজন বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড 1911 সালের দিকে আরেকটা পরমাণু মডেল দাঁড় করিয়েছেন। এরপর এসেছেন নিলস বোর, 1913 সালের দিকে আরেকটা পরমাণু মডেল দাঁড় করিয়েছিলেন। বেসিক্যালি 1911 সালে রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দিয়েছেন সেখানে কিছু ভুল ছিল, ওই ভুলগুলা সংশোধন করে দিয়ে বোর 1913 সালে একটা পরমাণু মডেল দেন। এরপর ডি ব্রকলি, এরপর শ্রোডিঙ্গার, আর অনেকেই ছিল, আমরা জাস্ট এই দুইজনের নাম বলছি তোমাদেরকে। ডি ব্রকলি এবং শ্রোডিঙ্গার 1920 সালের পরে তারা আর একটা পরমাণু মডেল দিয়েছেন। তাহলে ভালো করে খেয়াল করো, একদম সবার প্রথমে আর অনেকেই দিয়েছেন, আমরা উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো বলছি যেটা আমাদের লাগবে পরীক্ষায়। থমসন উনি একটা মডেল দিয়েছেন 1900 সালের দিকে, পরমাণু দেখতে কেমন সে সম্পর্কে। ওনার মডেলের নামটাও জেনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে প্লাম পুডিং মডেল। লাগবে না, এত বেশি ইম্পর্টেন্ট না। প্লাম পুডিং মডেল, এটা থমসনের একটা মডেল ছিল, 1900 সালের দিকে এই মডেলটা তিনি দিয়েছিলেন। তারপর রাদারফোর্ড 1911 সালের দিকে একটা মডেল দিয়েছিলেন, যেটা সৌরজগতের সাথে মিলে যাওয়ায় সোলার মডেল বলা হচ্ছে, সেটাকে সোলার মডেল। আচ্ছা, তারপর নিলস বোর 1913 সালে একটা খুব গ্রহণযোগ্য একটা পরমাণু মডেল দিয়েছেন। অর্থাৎ নিলস বোর যে প্রস্তাবগুলো দিয়েছিলেন ওইগুলা এখনো পর্যন্ত খুবই বাস্তবসম্মত, সবাই মেনে নিয়েছিল, গ্রহণ করেছিল, খুব কম ভুল ছিল। আচ্ছা, নিলস বোরের 1913 সালের পরমাণু মডেলে। এরপর ডি ব্রকলি এবং শ্রোডিঙ্গার 1920 সালের দিকে, 20 সালের পরের দিকে আরও একটা পরমাণু মডেল তারা কি করেন, উপস্থাপন করেছেন। তো মজার ব্যাপারটা একটু বলে নিই। মজার ব্যাপার হচ্ছে আসলে আমাদের 1900 সাল থেকে শুরু করে 1920 সাল পর্যন্ত, এই যে 20 বছর, 1900 সাল থেকে 1920 সাল পর্যন্ত এই যে 20 বছরের একটা সময়, এই 20 বছর কিন্তু একটা ফিজিক্সের একটা নতুন স্টাইল শুরু হয়ে যায়, ফিজিক্সের একটা নতুন স্টাইল শুরু হয়ে যায়, ফিজিক্সের একটা নতুন যুগের সূচনা হয়। কত সাল থেকে কত সাল বলো তো? 1900 সাল থেকে শুরু করে 1920 সাল পর্যন্ত ফিজিক্স একটা নতুন যুগের সূচনা হয়ে যায়। কি ওই নতুন যুগটা? ওই নতুন যুগটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। সো 1900 সাল থেকে শুরু করে 1920 সাল পর্যন্ত এই 20 বছর কোয়ান্টাম ফিজিক্সের খুব বেশি কি হয়, চর্চা শুরু হয়ে যায়, কোয়ান্টাম ফিজিক্সের স্টাইল শুরু হয়। তখন গিয়ে 1920 সালের পরে গিয়ে ডি ব্রকলি এবং শ্রোডিঙ্গার ওই কোয়ান্টামকে বেস করে একটা মডেল দাঁড় করিয়েছেন। কিসের উপর ভিত্তি করে? কোয়ান্টাম ফিজিক্সের উপর ভিত্তি করে। কোন দুজন বিজ্ঞানী? ডি ব্রকলি এবং শ্রোডিঙ্গার। তাই তাদের মডেলটাকে আমরা বলি কোয়ান্টাম মডেল। ওই যে তোমাদেরকে বলেছিলাম কোয়ান্টাম মডেল, তাহলে কাদের মডেলটাকে আমরা কোয়ান্টাম মডেল বলবো? ডি ব্রকলি এবং শ্রোডিঙ্গারের মডেলকে আমরা কোয়ান্টাম মডেল বলবো। কেন? কারণ তারা কোয়ান্টাম ফিজিক্সের উপর ভিত্তি করে, কোয়ান্টাম মেকানিক্সের উপর ভিত্তি করে এই মডেলটা দিয়েছিলেন। আর থমসন এবং রাদারফোর্ড ওনারা মডেলটা দিয়েছিলেন, মানে আগে যে ফিজিক্সটা ছিল ওই ফিজিক্সের নাম কি? আগে যে ফিজিক্সটা ছিল যেটা কোয়ান্টাম ছিল না, নর্মাল ফিজিক্স। তো নর্মাল ফিজিক্সের উপর দেওয়াই, নর্মাল ফিজিক্সকে তো নর্মাল বললে কেমন নর্মাল শোনায়, তাই না? নর্মাল শোনায় না, নর্মাল ফিজিক্স। তাই এটাকে আমরা আরেকটা নাম দিই, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। তার মানে তাদের মডেলকে বলা হয় ক্লাসিক্যাল মডেল। তাহলে থমসন এবং রাদারফোর্ড নর্মাল ফিজিক্সের উপর ভিত্তি করে মডেল দিয়েছিলেন, ওইটাকে আমরা বলছি ক্লাসিক্যাল মডেল। আর ডি ব্রকলি এবং শ্রোডিঙ্গার কোয়ান্টামের উপর ভিত্তি করে দিয়েছেন, ওটাকে বলছি কোয়ান্টাম মডেল। এবার তোমাদের মনে একটা প্রশ্ন, তাহলে বোর সাহেব কি দোষ করেছেন? নিলস বোর 1913 সালে যে পরমাণু মডেল দিয়েছেন তিনি কি দোষ করেছেন? আসলে নিলস বোরের পরমাণু মডেলটা ছিল এই দুটার যোগসূত্র, অর্থাৎ এটাতে ক্লাসিক্যালও আছে, এটাতে কোয়ান্টামও আছে, তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল যোগ কোয়ান্টাম। তাহলে নিলস বোরের পরমাণু মডেলটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এটাতে ক্লাসিক্যালের ব্যাপারগুলো আছে, কোয়ান্টামের ব্যাপারগুলোও আছে। সো ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে যাওয়ার মূল সেতুবন্ধন বলা যায় নিলস বোরের পরমাণু মডেলকে। আচ্ছা, তো এই ছিল আমাদের বেসিক্যালি পরমাণু মডেলের ইতিহাস। আমরা বলেছি পরমাণু মডেলের ইতিহাস পড়াবো, ইতিহাসে আমাদের এই ব্যাপারগুলো লাগবে। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের বইয়ে একদম প্রথম কনসেপ্ট রাদারফোর্ডের পরমাণু মডেল, এই টপিকটাতে আমরা চলে যাব। সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আমি একটু করে পরমাণু মডেল ইতিহাস আরেকবার সামারি দিয়ে দিই। 1900 সালের দিকে থমসন একটা মডেল দিয়েছিলেন, প্লাম পুডিং মডেল বলা হচ্ছে। খুব বেশি এটার বিস্তারিত ব্যাখ্যা আমাদের লাগবে না।
এরপর রাদারফোর্ড 1911 সালের দিকে একটা মডেল দিয়েছিলেন যেটাকে সোলার মডেল বলা হচ্ছে, এবং এই দুইটা মডেল দিয়েছিলেন ক্লাসিক্যাল ফিজিক্সের উপর ভিত্তি করে, তাই এদেরকে ক্লাসিক্যাল মডেল বলছি। পরবর্তীতে ডি ব্রকলি এবং শ্রোডিঙ্গার 1920 সালের পরে কোয়ান্টাম ফিজিক্সের উপর ভিত্তি করে একটা মডেল দিয়েছেন, কোয়ান্টাম মেকানিক্সের উপর ভিত্তি করে মডেল দিয়েছেন, কোয়ান্টাম মডেল। আর নিলস বোরের মডেলটা ছিল বেসিক্যালি ক্লাসিক্যাল এবং কোয়ান্টামের মিক্স করা। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের পরমাণু মডেলের ইতিহাস। এখন আমরা চলে যাব আমাদের কনসেপ্ট 1 রাদারফোর্ডের পরমাণু মডেল। তোমরা একটু মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, আর প্রত্যেকটা কথা খাতায় লিখে রাখো, প্রত্যেকটা একদম সব কিছু নোট করে নাও, তোমাদের খুব বেশি কাজে দিবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেল। ওকে, তাহলে চলে আসো রাদারফোর্ডের পরমাণু মডেল। যে কোনো একটা পরমাণু মডেলকে পড়ার ওয়ে হচ্ছে 4টা। যে কোনো একটা পরমাণু মডেল পড়ার ওয়ে কয়টা? 4টা। যে কোনো একটা পরমাণু মডেল পড়ার ওয়ে হচ্ছে 4টা। কি কি দেখো ভালো করে, যে কোনো একটা পরমাণু মডেলের পড়ার ওয়ে হচ্ছে 4টা। 1 নাম্বার হচ্ছে প্রি বেসিক। ওই মডেলটা নিয়ে তোমাকে আগে থেকে কিছু জানতে হবে। কোন একটা মডেল পড়তে গেলে ওই মডেল নিয়ে তোমাকে আগে থেকে কিছু একটা জানতে হবে, এটাকে আমরা কি বলবো? প্রি বেসিক বলবো। এরপর 2 নাম্বার হচ্ছে যন্ত্র সেট আপ অ্যান্ড অবজারভেশন। 2 নাম্বার কিভাবে ওই মডেলটা তিনি কোন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দিয়েছেন, যন্ত্র সেটআপটা কি ছিল, অবজারভেশনটা কি ছিল সেটা তোমাকে জানতে হবে। 3 নাম্বার এই অবজারভেশনের উপর ভিত্তি করে তিনি কি প্রস্তাবনা, কি প্রপোজাল তিনি দিয়েছেন, ওই প্রপোজালগুলো তোমাকে জানতে হবে। 4 নাম্বার ওই পরমাণু মডেলে পরবর্তীতে কি কি ভুল ছিল, সেই ভুল ত্রুটিগুলো তোমাকে জানতে হবে। ভুল ত্রুটি, যেটাকে আমাদের বইয়ের ভাষায় সীমাবদ্ধতা বলা হয়, সীমাবদ্ধতাগুলো আমাকে জানতে হবে, অথবা ইংলিশ ভার্সনে যারা আছে ড্রব্যাক বলা হচ্ছে, ওই ড্রব্যাকগুলো আমাকে জানতে হবে। তার মানে যে কোনো একটা পরমাণু মডেল পড়ার ওয়ে কয়টা? 4টা। প্রথমে কি জানতে হবে? প্রি বেসিক জানতে হবে, তারপর যন্ত্র কিভাবে সেট আপ করা হয়েছে সেটা এবং অবজারভেশনগুলো কি ছিল সেটা জানতে হবে, তারপর প্রস্তাবনাটা জানতে হবে, তারপর ভুল ত্রুটি এবং সীমাবদ্ধতাগুলো আমরা জানবো। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা প্রথমে কি জানবো? প্রি বেসিক জানবো, তারপর অবজারভেশন দেখব, তারপর প্রস্তাবনা দেখব, তারপর ভুল ত্রুটি অথবা সীমাবদ্ধতা দেখব। আবার বলছি, আমরা এখন প্রি বেসিক দেখব, তারপর অবজারভেশন দেখব, তারপর প্রস্তাবনা দেখব, তারপর ভুল ত্রুটি অথবা সীমাবদ্ধতা দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তাহলে চলে আসো, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আসলে লাইনই ইম্পর্টেন্ট, তুমি যদি একটু মনোযোগ দাও। সো দেখো, একটা একটা করে আমরা শুরু করছি। তো প্রি বেসিকে আসো, একদম প্রথম দিকে রাদারফোর্ড পরমাণু মডেল জানতে হলে আমাদেরকে 3টা প্রি বেসিক লাগবে। কয়টা প্রি বেসিক? 3টা প্রি বেসিক আমরা দিয়ে দিচ্ছি। 1 নাম্বার প্রি বেসিক ভালো করে খেয়াল করো, প্রি বেসিক 1 একদম সিম্পল, সেটা সবাই জানি আমরা। এই যে আমরা যে পরমাণু পড়ছি, সো পরমাণুর মধ্যে একদম মেইন কয়টা কণা থাকে? একদম মেইন কণা থাকে প্রোটন, একদম মেইন কণা থাকে নিউট্রন, একদম মেইন কণা থাকে ইলেকট্রন। সো পরমাণুর মধ্যে বেসিক্যালি 3টা মেইন কণা থাকে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটনের চার্জ +1, নিউট্রনের চার্জ 0, ইলেকট্রনের চার্জ -1, যদি আমরা চার্জের ভিত্তিতে ব্যাপারটাকে দেখাই। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি, এটা হচ্ছে প্রি বেসিক, আমাকে জানা থাকতে হবে, যেটা আমি পরমাণু মডেল পড়ছি। সো পরমাণু জিনিসটা কি সেটা জানা থাকতে হবে। তাহলে পরমাণু জিনিসটা হচ্ছে বেসিক্যালি অনেকগুলা কণা দ্বারা গঠিত হলো, বেসিক্যালি 3টা কণা থাকে সেখানে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন, এবং তাদের চার্জগুলো দেখালাম। এবার আসো প্রি বেসিক 2। প্রি বেসিক 2 হচ্ছে যখন একটা পরমাণুর মধ্যে অনেকগুলা প্রোটন থাকবে, অনেকগুলা নিউট্রন থাকবে। স্বাভাবিকভাবে প্রোটন বেশি থাকলে নিউট্রন বেশি থাকে। সো অনেকগুলো প্রোটন, অনেকগুলা নিউট্রন যখন থাকবে, অনেকগুলো প্রোটন, অনেকগুলো নিউট্রন, কতগুলো একটু যদি আইডিয়া দিতেন। হ্যাঁ, আইডিয়া দিচ্ছি। মনে করো 80 এর অধিক, 80++, তার মানে কোন একটা পরমাণুর মধ্যে 80++, 80 এর অধিক যদি প্রোটন থাকে, নিউট্রন থাকে, তাহলে কি হবে? তাহলে এখানে একটা মারামারি হবে। আমাদের বাসায় যখন অনেকগুলো মানুষ আসে, মনে করো যে আমাদের বাসায়, ছোট্ট একটা বাসায় মনে করো 50-60 জন মানুষ চলে আসলো,
তাহলে স্বাভাবিকভাবে একটা হই হুল্লোড় বিশৃঙ্খলা একটা নয়েসের তৈরি হবে। তার মানে এই যে একটা পরমাণুর মধ্যে যখন অনেকগুলো প্রোটন নিউট্রন থাকবে তখন ওইখানের মধ্যে কি হবে, আমরা বেসিক্যালি এটা নিউক্লিয়াস দেখাচ্ছি, পরমাণু না, নিউক্লিয়াসই দেখাচ্ছি। তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে যখন অনেকগুলো প্রোটন নিউট্রন থাকবে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তো বিশৃঙ্খলার ফলে আমরা কি শান্তি না পেয়ে কিছু মানুষ বের হয়ে যায়। মনে করো আমার বাসায় 50-60 জন মানুষ আসলো, ওরে এত চিল্লা ফাল্লা এত হই হুল্লোড় আর ভাল লাগে না। আমি কি করলাম, আর ভালো সহ্য করতে না পেরে দরজা খুলে বের হয়ে গেলাম। তাহলে এই ব্যাপারটাকে আমরা জাস্ট, যদিও ব্যাপারগুলো এরকম না, কিন্তু ব্যাপারগুলোকে আমি এভাবে করে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই বলছি। তো এই ক্ষেত্রে অনেকগুলো নিউট্রন প্রোটন থাকলে সেই ক্ষেত্রে কিছু প্রোটন কিছু নিউট্রন বের হয়ে যায়, অথবা তাদের সাথে পরমাণুতে তো তারা ছাড়া আর অনেকেই থাকে, যেমন ম্যাসন, নিউট্রিনো, তারা বের হয়ে যায়। তার মানে কাদের ক্ষেত্রে বের হবে, যাদের 80-এর অধিক প্রোটন নিউট্রন আছে, যাদের প্রোটন সংখ্যা অনেক বেশি, যাদের প্রোটন সংখ্যা অনেক বেশি তাদের ক্ষেত্রে কিছু প্রোটন কিছু নিউট্রন বের হয়ে যায়। এই কিছু প্রোটন কিছু নিউট্রন বের হয়, এদেরকে আমরা বিভিন্ন কণা হিসেবে নাম দিই। যেমন কোনোটাকে বলি আলফা কণা বের হয়েছে, কোনোটাকে বলি বিটা কণা বের হয়েছে, কোনোটাকে বলি গামা রশ্মি বের হয়েছে, তাই না? আচ্ছা, আবার মাঝে মধ্যে বলে আলফা রশ্মি বের হয়েছে, তাই না? একটা ছোট্ট বেসিক তোমাদেরকে দিয়ে দিই। কণা মানে হচ্ছে একটা, আর রশ্মি মানে হচ্ছে কণার স্রোত। অনেকগুলো কণা যখন স্রোত আকারে যাবে সেটাকে আমরা বলি রশ্মি। তাহলে অনেকগুলো কণা যখন একসাথে যাবে সেটাকে আমরা বলছি রশ্মি, রে। আর পার্টিকলস বা কণা হচ্ছে একটা। তার মানে আমার যখন একটা বের হয় আলফা কণা, একাধিক বের হলে আলফা রশ্মি বলছি। তাহলে এভাবে পরমাণু থেকে কিছু কণা বের হয়ে যায়, যেমন আলফা কণা বের হয়ে যায়, বিটা কণা বের হয়ে যায়, গামা রশ্মি বের হয়ে যায়, তাই না? আচ্ছা, এটা কখন বের হবে? যাদের মধ্যে 80টার অধিক প্রোটন নিউট্রন থাকবে তাদের কাছ থেকে কিছু কণা বের হয়ে যাবে, আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি বা এরা বের হয়ে যাবে। আচ্ছা, তো এই যে যারা বের হয় বেসিক্যালি তারা খুবই তেজালু হয়। তারা খুবই কি হয়? তারা খুবই তেজালু হয়। মানে তেজালু মানে কি? অনেক বেশি অ্যাক্টিভ, তেজালু, তেজওয়ালা। গরম পার্টি বলে না, গরম পার্টি আর কি, ওই যে আসে না কিছু এলাকার গরম পার্টি, ওরে কিসে কারে মারসা নিয়ে আয় আমাকে, আমি মারবো, গরম পার্টি আছে না, এদেরকে বলো তেজালু। তেজালু কি আলু? তেজালু কি আলু? তেজওয়ালা আলু, তেজালু। ওকে, তো এই যে এরা খুবই তেজালু হয়। আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি এরা খুবই তেজালু হয়। সো তেজালু হওয়ার কারণে, এবং তেজালু মানে কি? অর্থাৎ এই কণাগুলা যখন অন্য একটা কণার সাথে বা অন্য কিছুর সাথে ক্রিয়া করে, কি করে? ক্রিয়া করে, তখন তারা খুবই তেজালু ভাবে ক্রিয়া করে। মনে করে একটা আলফা কণা বের হয়ে অন্য একটা পরমাণুকে আঘাত করলো, তাহলে আঘাতটা কিভাবে করবে? তেজালুভাবে আঘাত করবে, তেজালুভাবে আঘাত করবে, তেজালুভাবে আঘাত করবে, তেজালুভাবে ক্রিয়া করবে। এই তেজালুভাবে ক্রিয়া করাকে আমরা বলছি তেজস্ক্রিয়। এটাকে আমরা বলছি তেজস্ক্রিয়। ক্রিয়া থেকে ক্রিয় আর তেজালু থেকে তেজ, তার মানে তেজস্ক্রিয়, অথবা ইংলিশে বলছি রেডিও অ্যাক্টিভ। এটাকে আমরা বলছি রেডিও অ্যাক্টিভ। তার মানে রেডিও অ্যাক্টিভ জিনিসটা কি? পরমাণুতে 80-এর অধিক প্রোটন নিউট্রন থাকলে, অর্থাৎ অনেক বেশি প্রোটন নিউট্রন থাকলে কিছু কণা বের হয়ে যায়। কিছু কণা বের হয়ে যাওয়ার পর তারা অন্য একটা পদার্থের সাথে তেজালুভাবে ক্রিয়া করে, তাই তাদেরকে বলছি তেজস্ক্রিয়। তাহলে এরা হচ্ছে তেজস্ক্রিয় কণা বা তেজস্ক্রিয় রশ্মি। কেন এদেরকে তেজস্ক্রিয় বলছি? কারণ এরা অনেক অ্যাক্টিভের সাথে কাজ করতে পারে। তো এই ব্যাপারটা হচ্ছে আমার 2 নাম্বার বেসিক। রাদারফোর্ড পরমাণু মডেলের জন্য আমাকে এটা জানতে হবে। একটু পরেই বুঝতে পারবো কেন এই বেসিকগুলো দরকার ছিল। ওকে, এবার আসো প্রি বেসিক 3। 3 নাম্বার যে প্রি বেসিকটা আমরা তোমাদেরকে দিতে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও এবং 100% সলিড নিয়ত নিয়ে ক্লাস করতে হবে। ক্লাসে যাই পড়বো সব কিছু একেবারে কি হবে? 100%। ওকে, একটু মাটিতে পড়তে দিব না, সব কিছু খাতায়। আচ্ছা, আর আজকে ক্লাসটা একটু সহজ, কারণ রাদারফোর্ড পরমাণু মডেল সহজ, এটা আবার 9-10-এ পড়েছি, ইন্টারে এটা তো অনেকবার পড়েছি। ইন্টারে যেহেতু এটা দিয়েই আমার প্রথম পরিচয়, তাকে বারবার দেখব। যে মেয়ের সাথে আমার প্রথম পরিচয় তাকে তো আমি বারবার ভালো করে দেখব। তো ইন্টার আমার পরিচয় হয়েছে রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে, তাই তাকে একটু বেশি করে দেখেছিলাম আমরা, রাইট? সো তোমাদের কাছে একটু সহজ বেশি মনে হতে পারে, ধীরে ধীরে অন্যান্য কনসেপ্টে গেলে আমরা আসলে বুঝতে পারবো আর কি। তো যাই হোক, প্রি বেসিক 3 খেয়াল করো। প্রি বেসিক 3-তে আমরা একটা স্পেশাল কণা নিয়ে কথা বলবো। সেই স্পেশাল কণা হচ্ছে আলফা কণা। আমরা আলফা কণা নিয়ে প্রি বেসিক 3-তে কথা বলবো, কারণ রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে আলফা কণাটা জড়িত। দেখো, আমি তোমাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছি এটা ক্লাস শেষে তুমি বুঝতে পারবে। তোমাকে কোথায় থেকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। আমাদের সব কিছু ঠিক আছে তো? ওকে, তাহলে দেখো, প্রথমে পরমাণুর কথা বলেছি, তারপরে আমরা
এই নিউক্লিয়াসের কথা বলেছি। এখন আমরা চলে যাব প্রিবেসিক ট্রিতে। প্রিবেসিক ট্রিতে আমরা একটা স্পেশাল কণা নিয়ে কথা বলবো। ওই কণার নাম কি? আলফা কণা। সো আলফা কণাটা ভালো করে খেয়াল করো, আলফা কণা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এখন আলফা কণা জিনিসটা কি? আমরা একটা মিসকনসেপশন আমাদের মধ্যে আছে। আলফা কণা মানে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা মিসকনসেপশন। কি লিখে রাখলাম? মিসকনসেপশন। আমাদের মধ্যে এই মিসকনসেপশনটা আছে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। আমাদের বইপত্র কিংবা অনেকগুলা টিচার এই কথাটাকে মেনে নিয়েছে। তাহলে এই কথাটা হচ্ছে একটা ভুল কথা। তাহলে অনেকগুলা টিচার এবং আমাদের বইপত্র এই মিসকনসেপশনটা ছড়াচ্ছে। এটা হচ্ছে একটা মিসকনসেপশন, এটাকে আলফা কণা বলা হয় না। তাহলে আমরা যে বললাম প্রিবেসিক ট্রিতে আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা ভুল কথা, মিসকনসেপশন, যেটা আমাদের বইপত্র এবং আমাদের টিচাররা ছড়াচ্ছে। সো এই মিসকনসেপশনের ইয়াটা দেখো, আলফা কণা কাকে বলবো? যার কাছেই কোন একটা বডি, কোন একটা বস্তু বা কোন একটা কিছু, কোন একটা কণা, যার কাছেই দুইটা প্রোটন থাকবে এবং দুইটা নিউট্রন থাকবে, তাকেই আলফা বলে ফেলবো, সেটাই আলফা কণা হবে। মনে করো মিস্টার সায়েম রহমানের কাছে দুটি প্রোটন আছে, এই মুহূর্তে দুটি নিউট্রন আছে, তাহলে মিস্টার সায়েম রহমানকে তুমি আলফা কণা বলতে পারো। যার কাছেই দুইটা প্রোটন থাকবে, দুইটা নিউট্রন থাকবে, সে যেই হোক না কেন, যার কাছেই দুইটা প্রোটন থাকবে, দুইটা নিউট্রন থাকবে, তাকেই তুমি আলফা কণা বলতে পারবে। আলফা কণা ব্যাপারটা আরও এভাবে বলি, ব্যাপারটাকে দেখো ভালো করে। এই যে ৮০ এর অধিক পরমাণু হলে সেখান থেকে কিছু কণা বের হয়। তো বের হওয়ার সময় যদি অ্যাট এ টাইমে একই সাথে দুটি প্রোটন এবং দুইটি নিউট্রন বের হয়ে যায়, একই সাথে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন যখন বের হয়ে যাবে, তখন আমরা আসলে ওই কণাটাকে একটা স্পেশাল নাম দিয়েছি আলফা কণা। আলফা কোনো আলাদা কোনো কণা নয়, আসলে এই চারজনকে একসাথে আলফা বলেছি, একটা নাম দিয়েছি। এরা আসলে আর কেউ না, এরা হচ্ছে প্রোটন আর নিউট্রন। আলফা তোমার মধ্যে কে আছে? আলফা হচ্ছে একটা গাড়ি, ওই গাড়ির মধ্যে কে কে আছে? দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে। আলফা নামক গাড়ির মধ্যে কে কে আছে? আলফা নামক গাড়ির মধ্যে দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে। তাহলে আলফা নামক গাড়ির মধ্যে কারা আছে? দুইটা প্রোটন, দুইটা নিউট্রন। তার মানে অনেকে মনে করে আলফা হচ্ছে আলাদা একটা কণা, প্রোটন নিউট্রনের মতো একটা কণা। না, এটা না। যার মধ্যে দুইটা প্রোটন, যার মধ্যে দুইটা নিউট্রন থাকবে, সেই আলফা কণা। বুঝাতে পেরেছি? আচ্ছা, তো এই মিসকনসেপশনটা রাখা যাবে না যেটা শুধু হিলিয়ামের জন্য না, শুধু হিলিয়াম না, যার কাছে দুইটা প্রোটন থাকবে, যার কাছে দুইটা নিউট্রন থাকবে, সেই আলফা হবে। বুঝতে পেরেছো? তো আসলে আমাদের বইয়ে কথাটা আসলে কিভাবে বুঝাতে চেয়েছে আর তোমরা কিভাবে বুঝেছো সেটা দেখো, ব্যাপারটা দেখো। তো আমি এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি, বইয়ের ব্যাপারটা আসলে বইয়ে কি বুঝাতে চেয়েছিল তোমাদেরকে আর তোমরা কি বুঝে নিয়েছো সেই ব্যাপারটা। ওকে, তাহলে আলফা মানে যার কাছেই দুইটা প্রোটন থাকবে, যার কাছেই দুইটা নিউট্রন থাকবে, সেই আমাদের আলফা কণা হবে। আচ্ছা, খুব ভালো কথা। তো এখন আমরা একটু দেখবো ব্যাপারটা। তাহলে আলফা কণা যদি হয় দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন, আলফা কণার চার্জ কত? আলফা কণার চার্জ হবে দুইটা প্রোটনের চার্জ একটু আগে দিয়েছি, দুইটা প্রোটন হচ্ছে +1 করে +2, আর দুইটা নিউট্রনের চার্জ কত? দুইটা নিউট্রনের চার্জ 0, তার মানে আলফা কণার চার্জ হচ্ছে +2। আচ্ছা, তা আসলে কেন বলা হয় আমাদের বইয়ে যে দ্বিধনাত্মক হিলিয়াম? কারণ হিলিয়ামের মধ্যে দুটি প্রোটন আছে, দুটি নিউট্রন আছে, দুটি ইলেকট্রন আছে। এখন হিলিয়াম যদি দ্বিধনাত্মক বলা হয়, দ্বিধনাত্মক অর্থ হিলিয়াম যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। সো দুইটা ইলেকট্রন যখন চলে যাবে তখন দুইটা প্লাস দিব, দ্বিধনাত্মক। তাহলে দেখো তো, যখন হিলিয়ামের মাথায় দুইটা প্লাস দিয়ে দিব, দ্বিধনাত্মক হিলিয়াম হয়ে যাবে। দুইটা ইলেকট্রন যখন চলে যাবে তখন তার কাছে আর কি থাকবে? দুইটা প্রোটন থাকবে, দুইটা নিউট্রন থাকবে। তো এটা কিসের সাথে মিলে যায়? আলফার সাথে মিলে যায়। তাহলে এটা একটা আলফা, অবশ্যই এটা একটা আলফা, তাহলে এটাকে আমরা আলফা বলতে পারি, আলফা কণা। তাহলে আমাদের বইয়ে বলা উচিত ছিল দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের মতো। হিলিয়াম নিউক্লিয়াস কেন আলফা কণা হতে যাবে? হিলিয়াম নিউক্লিয়াসের মতো, বুঝতে পেরেছো? ওদের মতো। তার মানে যার কাছেই দুইটা প্রোটন, দুইটা নিউট্রন থাকবে, সেই আলফা হয়ে যাবে। ফর এক্সাম্পল লিথিয়ামের যদি 3টে ইলেকট্রনে চলে যায়, না হবে না, কারণ লিথিয়ামের কাছে 3টা প্রোটন 3টা নিউট্রন আছে, তাহলে কি হবে? হবে না। মনে করো এক্স নামক একটা কণা, যার কাছে দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, 3টে ইলেকট্রন আছে। তাহলে এক্সকে আলফা কণায় পরিণত করতে হলে কি করতে হবে? এক্সকে আলফা কণায় পরিণত করতে হলে দেখো,
তাহলে এক্স এর কাছে দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, তিনটা ইলেকট্রন আছে। এক্সকে যদি আমরা আলফা কণায় পরিণত করতে চাই তাহলে তিনটা নিউট্রনকে চলে যেতে হবে। তাহলে তিনটা নিউট্রনকে যদি চলে যেতে হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে একটু দেখো 3+ দিতে হবে, তাহলে এটাকে আমরা বলবো আলফা কণা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কণা। ওকে, তো এই মিসকনসেপশনগুলো আমাদেরকে সবসময় ক্লিয়ার রাখতে হবে। আমি অল্প পড়ি সমস্যা নাই, আমি যাই পড়ি সমস্যা নাই, যেটা পড়ব সলিডভাবে পড়তে হবে। বেশি পড়ে লাভ নাই, অনেক ইতিহাস পাতিহাস লাভ নেই তো ভাইয়া। আমার এদিক দিয়ে ঢুকে স্থায়ী হচ্ছে না, এদিকে চলে যাচ্ছে, লাভ নেই। ইনপুট তোমাকে আমি 100 দিতে পারবো, আউটপুট তুমি কত নিতে পারবে? আমি তোমাকে ইনপুট হিসেবে 100 দিতে পারবো, তুমি নিতে পারবে মাত্র 10, তুমি নিতে পারবে মাত্র 20, 90 তো লস হবে। আমি সেটা চাই না। আমার এই পুরো কোর্সে আমার উদ্দেশ্য থাকবে তুমি যতটুকু নিতে পারবে এবং তোমার যতটুকু দরকার আমি ওই টপিকগুলো ভালো করে তোমাকে ক্লিয়ার করে দিব। তাহলে আমাদের 3 নাম্বার প্রি বেসিকটা আশা করি ক্লিয়ার। 3 নাম্বার প্রি বেসিক হচ্ছে আলফা কণা বেসিকটা, যার কাছে দুইটা প্রোটন, যার কাছে দুইটা নিউট্রন থাকবে সেই আমাদের আলফা কণা হবে। ঠিক আছে ভাইয়া, 3টা প্রি বেসিক শেষ করলাম। এবার আমরা চলে যাব আমাদের 2 নাম্বার অংশ ছিল যন্ত্র সেটআপ এবং অবজারভেশনে। তাহলে চলে আসো যন্ত্র সেটআপ এবং অবজারভেশন। তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলো না এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও আর ভালো লাগলে শেয়ার করে দিবে নিজেদের টাইমলাইন সহ বিভিন্ন গ্রুপে। এখন আমরা দেখব অবজারভেশন, ভালো করে খেয়াল করো। অবজারভেশন, ওকে, তাহলে আসো অবজারভেশন। এখন আমরা দেখব অবজারভেশন এবং যন্ত্রপাতি সেটআপ। অবজারভেশনটা আমরা দেখব 3টা ভাগে ভাগ করে। অবজারভেশনটাকে আমরা দেখব 3টা ভাগে ভাগ করে। তাহলে আসো প্রথম ভাগ খেয়াল করো ভালো করে, 3টা ভাগে ভাগ করে আমরা অবজারভেশনটাকে দেখব। প্রথম ভাগে হচ্ছে খুবই মজার, আলফা কণা নিব। এখানে আলফা কণা আগে পড়িয়ে ফেললাম, একটা আলফা কণা আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা একটা আলফা কণা নিব। এই যে দেখো একটা আলফা কণা আমরা নিচ্ছি। আলফা কণা, একটা কণা তো নিব না, অনেকগুলা কণা নিব। তার মানে অনেকগুলো আলফা কণা নিলাম, অনেকগুলা পজিটিভ, এই যে দ্বিধনাত্মক পজিটিভ 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 মানে কি? পজিটিভ পজিটিভ মানে হচ্ছে আলফা কণা, ওই যে দুইটা প্রোটন দুইটা নিউট্রন থাকবে। তাহলে অনেকগুলো আলফা কণা নিয়েছি। অনেকগুলো আলফা কণাকে কি আর আলফা কণা বলবো? আলফা রশ্মি বলবো। তার মানে আলটিমেটলি আলফা রশ্মি নিয়েছি। কি নিয়েছি? আলফা রশ্মি। অনেকগুলো কণা থাকলে তো রশ্মি বলবো, আলফা রশ্মি নিয়েছি। আচ্ছা, এরপর কি নিয়েছি দেখো, একটা পর্দা নিয়েছি। একটা পর্দা নিয়েছি। একটা পর্দা নিয়েছি। ওকে, পর্দা। ভাই এটা কোন পর্দা? ওই যে আমাদের বাসায় যে পর্দাটা আছে ওই পর্দা? আমাদের বাসায় যে পর্দা আছে ওই পর্দাটাকে বলছেন? না না, আরে আরে এটা কিন্তু ওই পর্দা না, আমাদের বাসাবাড়ির পর্দা নিয়ে নাই, এটা হচ্ছে সায়েন্সের পর্দা। ভাইয়া সায়েন্সের পর্দা আবার কোনটা? এটা হচ্ছে সায়েন্সের পর্দা। সায়েন্স বলতে যেখানেই ফিজিক্সে কেমিস্ট্রিতে যখনই তুমি পর্দা শব্দটা শুনবে, স্ক্রিন, স্ক্রিন এই শব্দটা যখন তুমি শুনতে পারবে, যখনই তুমি স্ক্রিন শব্দটা দেখবে, পর্দা শব্দটা দেখবে, সায়েন্সের মধ্যে যখনই তুমি পর্দা দেখবে, এটা কিন্তু মেয়েদের নিকাব পরে যে ওই পর্দা না, মেয়েটা খুব পর্দাশীল। তাহলে মেয়েটা খুব পর্দাশীল, তাহলে সে রাদারপুর পরমাণু মডেল থেকে অনুপ্রাণিত হয়েছে এরকম না, কিন্তু এটা ওই পর্দা না, এটা সায়েন্সের পর্দা। আর সায়েন্সের পর্দা বলতে কি বুঝাচ্ছেন? সায়েন্সের পর্দার একটা মিনিং আছে, বেসিক, কিন্তু সায়েন্সের পর্দার একটা মিনিং আছে। সায়েন্সের পর্দার মিনিংটা ভালো করে খেয়াল করো। সায়েন্সের পর্দার মিনিংটা হচ্ছে, সায়েন্সের পর্দার মিনিংটা হচ্ছে এটা একটা ডিটেক্টর, এক কথায় শেষ। সায়েন্সের পর্দা মানে ডিটেক্টর। ভাইয়া ডিটেক্টর মানে কি? ডিটেক্টর মানে হচ্ছে এই সায়েন্সের পর্দার উপর যদি কোনো কণা পড়ে তবে সেই জায়গায় যখনই সায়েন্সের পর্দার উপরে কোনো কণা পড়বে তখন সেটা জ্বলে উঠবে। সেটা কি হবে? জ্বলে উঠবে। জ্বলে উঠবে অর্থাৎ সেটা কি করবে? ডিটেক্ট করে দেখাবে তোমাকে। যখনই একটা ব্ল্যাক স্ক্রিন, মনে করো ব্ল্যাক স্ক্রিনের উপর যখন একটা কি পড়বে? কণা পড়বে, তখনই সাথে সাথে ওই জায়গায় হোয়াইট হয়ে যাবে, জ্বলে উঠবে। তাহলে সায়েন্সের পর্দা বলতে ডিটেক্টরকে বোঝায়। ডিটেক্টর মানে যেটা ডিটেক্ট করে দিবে। তাহলে এই পর্দার উপর
কোনো একটা যদি কণা পড়ে তাহলে ওটা জ্বলে উঠবে, লাইট জ্বলে উঠবে, ফলে আমরা বুঝতে পারবো যে এখানে কণা পড়েছে। তো সায়েন্সে পর্দার কেন দরকার? সায়েন্সে পর্দার কেন দরকার? কারণ হচ্ছে যাতে আমরা বুঝতে পারি কোথায় আসলে লাইটটা পড়েছে, এই ব্যাপারটা বোঝার জন্য সায়েন্সে পর্দার দরকার আছে। আচ্ছা, এবার আসো তাহলে আমার আমি বলছি 3টে স্টেপে করব। তো পর্ব একটা আমরা দেখলাম। পর্ব একে হচ্ছে আলফা কণা তিনি একটা পর্দার মধ্য দিয়ে কি করলেন, আলফা রশ্মিকে পর্দার মধ্যে দিয়ে ফেললেন। তাহলে 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে আলফাকে পর্দাতে ফেললাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। তাহলে আলফাকে পর্দার মধ্যে ফেললাম, এই জায়গায় লাইট জ্বলে উঠেছে, এখানে কিন্তু কোনো লাইট জ্বলে উঠেনি। এবার তিনি একটা দুষ্টামি করলেন 2 নাম্বার পর্বে গিয়ে। তাহলে পর্ব 2তে গিয়ে তিনি একটা দুষ্টামি করেছেন, দুষ্টুমি। তো পর্ব 2তে গিয়ে তিনি কি দুষ্টুমি করেছেন? সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে মানে? সবকিছু ঠিক আছে মানে আগের মতো পর্দাও আছে, আগের মতো পর্দাও আছে, আগের মতো আলফা কণাও আছে, আগের মতো আলফা কণা যাচ্ছেও, আলফা রশ্মি যাচ্ছে আগের মতো। কিন্তু তিনি একটা দুষ্টামি করেছেন। ওনার দুষ্টামিটা হচ্ছে তিনি এই জায়গায় একটা স্বর্ণের পাত্র রেখে দিলেন। এই জায়গায় একটা কি রাখলেন? এই জায়গায় একটা স্বর্ণের পাত্র রেখে দুষ্টামি শুরু করলেন। স্বর্ণের পাত, যেটাকে ইংলিশে বলবো গোল্ড ফয়েল। অনেক সময় রাদারফোর্ডকে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বলা হয়। কেন? স্বর্ণের পাত্র রেখে এই কাজটি তিনি করেছেন। তাহলে তিনি এখানে একটা স্বর্ণের পাত্র রেখে দিলেন দুষ্টুমি করে। প্রথমে কিন্তু খুব ভালোই ছিল, আলফা কণা যাচ্ছে পর্দার মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি করলেন কি, আলফা কণা পর্দা, মাঝখানে একটা স্বর্ণের পাত্র রেখে দিলেন। এরপর তিনি কি হয় দেখলেন, দেখতে পাচ্ছেন যে যখনই স্বর্ণের পাত্র রেখেছেন তিনি এক্সপেক্ট করেছিলেন আগের মতো এই জায়গা দুটাতে কি হবে, উজ্জ্বল হবে। কিন্তু তিনি অবাক হয়ে গেলেন। বিশ্বাস করেন রাসেল ভাই, বিশ্বাস করেন রাসেল ভাই, যা ঘটেছে এরপরে মোটেও প্রস্তুত ছিলাম না। রাদারফোর্ড মোটেও প্রস্তুত ছিলেন না। কি ঘটেছে? এই জায়গায় লাইট জ্বলে উঠেছে, এই জায়গায় লাইট জ্বলে উঠেছে, এই জায়গায় লাইট জ্বলে উঠেছে, এখানে লাইট জ্বলে উঠেছে, এখানে লাইট জ্বলে উঠেছে, এখানে লাইট জ্বলে উঠল। তিনি অবাক হয়ে গেলেন, মাঝখানে কোনো লাইট জ্বলে উঠেনি। আরে কেন? এর আগে তো যখন স্বর্ণের পাত ছিল না মাঝখানে লাইট জ্বলে উঠেছে ডিটেক্টর পর্দায়, এখন কেন এই পাশে আর এই পাশে লাইট জ্বলে উঠলো? তিনি অবাক হয়ে গেলেন। আরে কেন, কেন এটা হবে? ওরে ওনার তো ঘুম হারাম হয়ে গেল। কেন এটা হচ্ছে? মাঝখানে লাইট নেই কিন্তু ওই পাশে লাইট। ওরে খুব মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। তারপর তিনি এটাকে চিন্তা করে তিনি একটা কি করলেন, স্কেমেটিক ফিগার ড্র করলেন। তিনি একটা মনে মনে একটা চিত্র কল্পনা করে নিলেন। পর্ব 3-এ সেটা দেখে শেষ করব। পর্ব 3-এ সেই ব্যাপারটা দেখাচ্ছি। তিনি করেছেন কি, তিনি এই ব্যাপারটাকে একটু মনে মনে চিন্তা করলেন যে এটা হচ্ছে একটা পরমাণু, গোল্ড পরমাণু, স্বর্ণের পরমাণু। একটা গোল্ড পরমাণু যদি হয় এটা, তিনি আলফা কণা বা আলফা রশ্মিকে এটার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। এখন মাঝখানে কোনো কি নেই, মাঝখানে কোনো লাইট জ্বলে উঠেনি, এখানে কোনো লাইট জ্বলেনি, তার মানে এখানে কোনো ডিটেক্ট হয়নি, কোনো কণা এখানে আসেনি, কোনো কণা এখানে আসেনি। আচ্ছা, তো কণাগুলো তাহলে আসলো কোথায়? তিনি দেখতে পেলেন লাইটগুলো জ্বলে উঠলো এদিকে এদিকে এদিকে, এ সাইডে এখানে, মাঝখানে কোনো লাইট জ্বলে ওঠেনি। তো তিনি এই ধরনের একটা স্কেমেটিক ফিগার ড্র করলেন, মনে মনে চিন্তা করে ধরনের একটা ফিগার ড্র করলেন। ড্র করার পর এই 3টা অবজারভেশন থেকে, প্রথম অবজারভেশন, দ্বিতীয় অবজারভেশন, তৃতীয় অবজারভেশন থেকে তিনি কি করলেন, একটা ডিসিশন দিলেন। এই যে দেখো গোল্ড পরমাণু নিয়েছি না, গোল্ড পরমাণুর উপরে আলফা কণা দিয়েছি। আলফা কণা দেওয়া মানে পজিটিভ চার্জকে দেওয়া, পজিটিভ চার্জকে দিয়েছি। তো তিনি এখান থেকে ডিসিশন নিলেন যে মাঝখানে কোনো কণা যায়নি, তাহলে এখানে মাঝখানে এমন কেউ একজন আছে, এমন একজন গডফাদার এখানে আছেন, এখানে এমন একজন গডফাদার বসে আছেন, এমন একজন গডফাদার এখানে বসে আছেন যিনি নিশ্চয়ই পজিটিভ চার্জে চার্জিত। এইখানে মাঝখানে পরমাণুর কেন্দ্রে এমন একজন গডফাদার বসে আছেন যিনি পজিটিভ চার্জে চার্জিত। না হলে পজিটিভ বিকর্ষণ করলো, তো পজিটিভ এখানে কেন কোনো কণা আসেনি? এখানে কোনো কণা না আসার কারণ হচ্ছে নিশ্চয়ই পজিটিভকে বিকর্ষণ করেছে, বিকর্ষণ করে ওদিকে স্কেটার করে দিয়েছে, বিক্ষিপ্ত করে দিয়েছে। নিশ্চয়ই পরমাণুর কেন্দ্রে এমন একজন গডফাদার আছেন যিনি পজিটিভ চার্জে চার্জিত। এই যে 3টা অবজারভেশন দিয়ে রাদারফোর্ড এটা বুঝতে পেরেছেন। এরপর তিনি প্রস্তাব করেছেন।
প্রস্তাবনা। এখন আমরা দেখব ওনার প্রস্তাবনাগুলো কি ছিল। তাহলে দেখো কত সুন্দর ছিল আগের দিনের পরীক্ষাগুলো। এই 3টা পরীক্ষার মাধ্যমে তিনি আসলে বুঝতে পেরেছেন পরমাণু কেন্দ্রে এমন একজন গড ফাদার আছে যিনি পজিটিভ চার্জে চার্জিত হবে, অন্যথায় পজিটিভকে কি করতো না, বিকর্ষণ করতো না। খুব সুন্দরভাবে তিনি কিন্তু এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ওনার প্রস্তাবনাগুলো দেখবে। এখন আমরা পরমাণু মডেলের 3 নম্বর ভাগে আছি, প্রস্তাবনায়। প্রস্তাবনার পরে ভুল ত্রুটি পড়ে শেষ করে দেব আজকের ক্লাসটা। আচ্ছা, তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে, শেয়ার করবে এবং মেনশন করবে। একটু করে রিভিউ দিয়ে তারপর মুছে দিচ্ছি। অবজারভেশনে পর্ব 1 হচ্ছে আলফা রশ্মি পাঠালাম, ডিটেক্টর পর্দা জ্বলে উঠল। 2 নম্বরে আলফা রশ্মি পাঠালাম, মাঝখানেরটা দুষ্টুমি করে গোল্ড ফয়েল বসালাম, ফলে দেখা গেল মাঝখানে জ্বলে ওঠেনি, আশেপাশে জ্বলে উঠেছে। পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আলফা কণা পজিটিভ, মাঝখানে যেহেতু যায় নাই, মাঝখানে এমন একজন গডফাদার বসে আছেন যিনি পজিটিভ চার্জে চার্জিত, তাই যায়নি। তো ওনার এই 3টা অবজারভেশনের মধ্য দিয়ে তিনি যা যা বুঝতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন, ওইগুলাই তিনি প্রস্তাব আকারে দিয়েছেন। ওই প্রস্তাবনাগুলোকেই আমরা বলি পরমাণু মডেল। তো এখন আমরা পরমাণু মডেলের মেইন অংশে চলে আসলাম, প্রস্তাবনা, প্রপোজাল। তোমরা কি আমার ক্লাস বুঝতে পারছো? যদি বুঝতে পারো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। দোয়া করবে যাতে সামনে ওইভাবে ক্লাস নিতে পারি, সব কিছু ঠিকঠাক থাকে, আল্লাহ চাহে তো। আর অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকেও সামিল করে তোমাদের ফ্রেন্ডদের দোয়া নিবে। নিয়ত ঠিক রাখতে হবে। তোমার নিয়ত যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আল্লাহ তোমার সাথে, সব কিছু তোমার সাথে। যার কদমে ওই তো মানে যার আসলে এটাকে একটা কবির শের আছে, আমি দিচ্ছি না, একটা উর্দু শের বলেছেন, খুব সুন্দর একটা উর্দু শের আছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তুমি আল্লাহর কদমে থাকো তাহলে দুনিয়া তোমার কদমে, ঠিক আছে? তুম আল্লাহ কি কদম সে তো দুনিয়া তুমসে কদম সে। অর্থাৎ তুমি যদি আল্লাহর কদমে থাকো, তোমার নিয়ত যদি ঠিক থাকে, হ্যাঁ, তোমার নিয়ত যদি ঠিক থাকে তাহলে হচ্ছে দুনিয়া তোমার কদমে চলে আসবে, অর্থাৎ পুরো দুনিয়াটাই তোমার। আর যদি তোমার নিয়ত ঠিক না থাকে তাহলে কিছুই হবে না। সো নিয়ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা ক্লাস করতে এসেছি আমাদের নিয়ত ঠিক করা দরকার। আমাদের নিয়ত যদি ঠিক থাকে তাহলে কিন্তু দেখবে ক্লাসটা বরকতময় হবে। সেম ক্লাস, কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। এখানে বলছি সর্বনাশ তো না, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কারোর জন্য ইফেক্টিভ, কারোর জন্য ইফেক্টিভ না। কিসের উপর ভিত্তি করে? নিয়তের উপর ভিত্তি করে। ইন্নামালা আমালা বিন নিয়ত, নিয়তের উপরই তো সব কিছু। আমাদের নিয়ত যদি থাকে আজকে ক্লাস থেকে আমি 100% বুঝে নিব, তাহলে তুমি 100% কেন, আল্লাহ তোমাকে 200% বোঝার তৌফিক দিবে। ওকে, আচ্ছা, তাহলে এবার চলে আসো 3 নাম্বার অবজারভেশনটা দেখবো। সরি, আমরা এই প্রস্তাবনায় চলে এসেছি। প্রস্তাবনা। সো প্রস্তাবনা দেখো, প্রস্তাবনা অথবা প্রপোজাল। আচ্ছা, তো প্রস্তাবনা বা প্রপোজালে তিনি 4টা প্রস্তাব করেছেন। কয়টা? 4টি প্রস্তাব তিনি করেছেন। রাদারফোর্ড তার অবজারভেশন থেকে 4টা প্রস্তাব করেছেন। আমরা একটু ভালো করে তার প্রস্তাবনাগুলো দেখব। একদম সহজ। 1 নম্বর প্রস্তাব হচ্ছে পরমাণুর কেন্দ্রে একজন গডফাদার আছেন যিনি পজিটিভ চার্জে চার্জিত। সে কথাটাই তিনি বলেছেন। পরমাণুর কেন্দ্রে কে আছেন? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কি আছে? কিছু আছে, মানে ভারী কিছু, ভারী বস্তু আছে, বস্তু আছে। পরবর্তীতে তিনি এটাকে নাম দেন সব কিছুর প্রাণকে, মানে যেটা সব কিছুর কেন্দ্রে থাকে, সেন্টার। দেখো, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু আছেন। এই কেন্দ্রকে বেসিক্যালি আমরা একটা শব্দ দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। যে কোনো কেন্দ্রকে বাংলায় কেন্দ্র বলি, ইংলিশে সেন্টার বলি, বাট এটাকে একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা কেন্দ্র বলে থাকি। তো তিনি পরবর্তীতে এইটার নাম দিয়েছেন নিউক্লিয়াস। একে নিউক্লিয়াস নাম দেন ওই ধনাত্মক ভারী বস্তুকে। পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক ভারী বস্তু আছে ওইটার নাম তিনি নিউক্লিয়াস দিয়েছেন। এটা ছিল ওনার 1 নম্বর প্রস্তাবনা। আমাকে যদি পরীক্ষায় বলে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো লিখো, প্রস্তাবনা হচ্ছে এই জিনিসটা। 2 নম্বর প্রস্তাবনা দেখো, একেবারে পরীক্ষার জন্য রেডি হয়ে যাচ্ছে আমরা। 2 নম্বর প্রস্তাবনা ছিল পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, অধিকাংশ স্থান ফাঁকা। কেন পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা? কারণ হচ্ছে তিনি দেখতে পেয়েছেন ওই পর্দার মধ্যে, ডিটেক্টরের মধ্যে শুধু একটা ক্ষুদ্র অংশে
কোনো কি হয়নি, লাইট জ্বলে ওঠেনি, আর বাকি অংশগুলোতে লাইট জ্বলে উঠেছে। তাহলে নিশ্চয়ই পরমাণুর বাকি অংশগুলোতে কিছু নেই। যদি কিছু থাকতো তাহলে তো হয়তো লাইট জ্বলে উঠতো না, স্ক্যাটার্ড করতো, বিকর্ষণ করতো, সমস্যা হতো। তাই পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, 3 নাম্বার হচ্ছে পরমাণু চার্জ নিরপেক্ষ। কাজেই পরমাণু যেহেতু চার্জ নিরপেক্ষ বলতে চার্জ নেই এটা নয়। দুইটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট, আমি একটু করে তোমাদেরকে বেসিকটা দিয়ে দিচ্ছি। চার্জহীন নয়, আমি দুঃখিত, চার্জহীন নয়। ভাইয়া দুইটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পরমাণু চার্জ নিরপেক্ষ, কিন্তু আমরা এই কথাটা বলতে পারবো না যে চার্জহীন। পরমাণু চার্জহীন এই কথাটা বলা যাবে না, বিকজ চার্জহীন বলতে চার্জ নেই, আর চার্জ নিরপেক্ষ বলতে চার্জ আছে কিন্তু ক্যান্সেল হয়ে গেল। বুঝাতে পেরেছি? মনে করো আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে আর একটা নেগেটিভ চার্জ আছে, একজন একজনকে তাদের বলরেখা দিয়ে ক্যান্সেল করে দিবে। পজিটিভ চার্জ বলরেখা ছড়িয়ে আর নেগেটিভ চার্জ সেই বলরেখা গ্রহণ করে আলটিমেটলি কোনো বলরেখা থাকবে না এখানে, ওরা একজন একজনকে নাকচ করে দিবে। তাহলে এখানে তো চার্জ আছে কিন্তু নাকচ করে দিয়েছে, তাহলে এটাকে বলবো চার্জ ছিল কিন্তু তাদের প্রভাব নেই, চার্জগুলো নিষ্ক্রিয় হয়ে গেল, প্রভাব নেই, নিরপেক্ষ। কিন্তু বলতে পারবো না চার্জহীন। চার্জহীন মানে তো চার্জ নেই বুঝাবে। সো এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর ভাইয়া চলে আসো, এই কথাটা একটু মাথায় রাখতে হবে, সব কিছুই সলিডভাবে পড়তে হবে যাই পড়ি না কেন। আচ্ছা, তাহলে পরমাণু চার্জ নিরপেক্ষ। এরপর কাজেই পরমাণু যদি চার্জ নিরপেক্ষ হয়, তিনি আসলে এভাবে করেই জিনিসটাকে হাইপোথেসিস বা অনুমান করে নিয়েছেন। পরমাণু যদি চার্জ নিরপেক্ষ হয়, ভাইয়া তিনি বুঝতে পারলেন কিভাবে পরমাণু যে চার্জ নিরপেক্ষ? কারণ তিনি দেখলেন একটা পরমাণু যদি চার্জ থাকতো তাহলে সে অন্য একটা চার্জিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করত। তিনি একটা পরমাণুকে এই যে পরমাণু একটা চার্জিত বস্তুর কাছে রাখলেন, তারা কখন আকর্ষণ বিকর্ষণ করছে না, বিকজ এটা চার্জ নিরপেক্ষ। কিন্তু পরমাণুকে যদি চার্জিত করে দিতাম তখন আকর্ষণ বিকর্ষণ করত। তাহলে পরমাণু যেহেতু কোনো চার্জিত বস্তুকে আকর্ষণ বিকর্ষণ করে না, তাই পরমাণু চার্জ নিরপেক্ষ। তাহলে তিনি কিভাবে বুঝতে পেরেছেন পরমাণু চার্জ নিরপেক্ষ? কারণ তিনি অন্য একটা চার্জিত বস্তুকে আকর্ষণ বিকর্ষণ করে না, এভাবেই তিনি বুঝতে পেরেছেন পরমাণু চার্জ নিরপেক্ষ। তো পরমাণু চার্জ নিরপেক্ষ, কাজেই আমরা কি বলতে পারি? কাজেই আমরা বলতে পারি যে যেহেতু কেন্দ্রে পজিটিভ চার্জ আছে, কাজেই যেহেতু কেন্দ্রে পজিটিভ চার্জ আছে, অতএব চার্জ নিরপেক্ষ করার জন্য চারদিকে নেগেটিভ চার্জ অথবা এটাকে ইলেকট্রন আছে, ইলেকট্রন বলবো। তো আসলে ইলেকট্রন কিন্তু 1898 সালে থমসন তার মডেলের মধ্য দিয়ে আবিষ্কার করেছিলেন। কাজে ইলেকট্রন কিন্তু আবিষ্কার হয়ে গেল, ইলেকট্রন যে নেগেটিভ চার্জ এখন এটা আবিষ্কার হয়ে গেল, তাই তিনি ইলেকট্রন শব্দটা ব্যবহার করেছেন। তাহলে পরমাণু চার্জ নিরপেক্ষ, কাজেই যেহেতু কেন্দ্রে পজিটিভ চার্জ অতএব চারদিকে নেগেটিভ চার্জ থাকবে। এটা ছিল ওনার 3 নাম্বার প্রস্তাবনা। এবং সর্বশেষ প্রস্তাবনা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, মিস্টার রাদারফোর্ড সাহেব, আপনি তো খুব সুন্দর 3টি কথা বলেছেন। পরমাণুর কেন্দ্রে একটা গডফাদার থাকবে পজিটিভ চার্জের, আবার পরমাণু যেহেতু চার্জ নিরপেক্ষ কাজে চারদিকে ইলেকট্রন থাকবে। আপনি খুবই সুন্দর একটা কথা বলেছেন মিস্টার রাদারফোর্ড সাহেব। তাকে বলা হচ্ছে এবার একটু যদি বলতেন, এই যে আপনি বলেছেন চারদিকে ইলেকট্রন থাকবে, আপনি একটা ফাঁকা মারছেন, কিন্তু একটা ফাঁকা মারছেন, মাঝখান দিয়ে একটা গ্যাপ মেরে আমাদেরকে ধরাই দিছেন। এই যে আইওয়াশ, পরমাণু চারদিকে ইলেকট্রন থাকবে বলেছেন, কিন্তু কিভাবে থাকবে একটু বলেন না। এটা কি পরমাণু চারদিকে বৃত্তাকারে থাকবে, আয়ত আকারে থাকবে, বর্গাকারে থাকবে, শৈল্পিল আকারে থাকবে? পরমাণু চারদিকে ইলেকট্রনটা কিভাবে থাকবে সেটা একটু বলে দেন না। তখন তিনি 4 নাম্বার প্রস্তাবনাটা দিয়েছিলেন। উনি বলেছেন সৌরজগতের মতো করে থাকবে। কিসের মতো করে? সৌরজগতের মতো করে থাকবে। তো সৌরজগতের মতো বলতে গ্রহগুলা যেমন সূর্যের চারদিকে ঘুরে, তেমনিভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। এই কথাটা তিনি 4 নাম্বারে বলেছেন। আমি কথাটাকে লিখছি না, কথাটাকে তোমরা লিখে নিতে পারো। গ্রহ যেমন সূর্যের চারদিকে ঘুরবে, ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। এই কথাটা তিনি বলেছেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে ইলেকট্রনগুলো ঘুরবে।
আচ্ছা, তো এই চারটা ছিল ওনার প্রস্তাবনা। বলেছি চারটা প্রস্তাবনা, এই চারটা হচ্ছে ওনার প্রস্তাবনা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ক্লাসে। এখন ওনার ভুল ত্রুটি দেখব, ওনার 3টা ভুল ত্রুটি আমরা দেখব, তারপর ক্লাসটা শেষ করে দিব। 3টি ভুল ত্রুটি দেখব, পুরো ক্লাসটাই 100% মনোযোগ দিয়ে তোমাদেরকে করতে হবে। তাহলে দেখো ওনার 4টা প্রস্তাবনা ছিল। প্রথম হচ্ছে পরমাণুর কেন্দ্রে এমন একটা গডফাদার থাকবে যেটা পজিটিভ চার্জ, এবং ওই গডফাদারের নাম তিনি দিয়েছেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস শব্দের বাংলা মিনিং হচ্ছে কেন্দ্র। নিউক্লিয়াস শব্দের বাংলা মিনিং হচ্ছে কেন্দ্র। আমাদের বায়োলজিতেও আছে কোষের কেন্দ্র, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। আমাদের অনেক জায়গায় নিউক্লিয়াস শব্দটা তোমরা পাবে। সো ভেরি ইম্পর্টেন্ট নিউক্লিয়াস ওয়ার্ডটা। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তুকে নিউক্লিয়াস নাম দিয়েছেন রাদারফোর্ড। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। উনি বুঝতে পেরেছেন ডিটেক্টর থেকে, যেহেতু আমার অধিকাংশ স্থানে লাইট জ্বলে উঠেছে, কাজে অধিকাংশ স্থানে তাকে কোনো বাধা কেউ দেয়নি, তার কোনো ভেরিয়ান নাই, তাকে বাধা দেয় নাই, তার মানে অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণু চার্জ নিরপেক্ষ। তিনি বুঝতে পেরেছেন একটা চার্জিত বস্তুর কাছে নিলে পরমাণু কোনো আকর্ষণ বিকর্ষণ করে না। তো যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ, কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকলে তাহলে চারদিকে ঋণাত্মক চার্জ থাকবে, অন্যথায় কিন্তু চার্জ নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন তাকে প্রশ্ন করা হলো ইলেকট্রন কিভাবে থাকবে, তখন তিনি বললেন সৌরজগতের মতো করে, যেভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে সেভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। তো এই 4টা প্রস্তাবনা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা। পরীক্ষা আসলে আমরা এই 4টা লিখব। এখানে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, নিউক্লিয়াসকে আবিষ্কার করেছেন? উত্তর হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন অথবা নিউক্লিয়াস নামকরণ করেছেন আর্নেস্ট রাদারফোর্ড। প্রশ্ন আসতে পারে, নিউক্লিয়াসের অধিকাংশ স্থান ফাঁকা নাকি পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা? উত্তর হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, নট নিউক্লিয়াস। প্রশ্ন আসতে পারে, পরমাণু চার্জহীন নাকি চার্জ নিরপেক্ষ? খুবই কনফিউশনাল একটা প্রশ্ন, যেটা মেডিকেলে সবসময় আসে, চার্জ নিরপেক্ষ। প্রশ্ন আসতে পারে, সৌরজগতের মতো করে মডেলটার নাম কি? সৌরজগতের মতো করে যে মডেল, সে মডেলের নাম হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অথবা স্বর্ণপাত মডেল। ঠিক আছে, তাহলে এই 4টা হচ্ছে আমাদের প্রস্তাবনা। এখন আমরা সর্বশেষ পার্টে চলে আসছি, শেষ ভালো যার সব ভালো তার। এখন ওনার এখানে এই কথাগুলাতে কি কি ভুল ছিলেন, এই ভুলগুলো আমরা দেখব। তার মানে ভুল ত্রুটি অথবা সীমাবদ্ধতা আমরা দেখে আজকের ক্লাসটা শেষ করব। আগামী দিন আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানব। আগামী দিন আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানব ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থভাবে তৌফিক দান করে। আচ্ছা, তাহলে দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, যেটা পরীক্ষায় প্রায় সময় সীমাবদ্ধতা লিখতে বলে। তাহলে আসো, ভুল ত্রুটি অথবা সীমাবদ্ধতা অথবা ড্রব্যাকস। ঠিক আছে, তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা আছে 3টা, পড়াবো বেশি না। আমি যা পড়াচ্ছি এতটুকুই পড়বে তুমি, ইনশাল্লাহ এনাফ হবে। বেশি পড়ার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি আমি তোমাকে 100% দিতে পারবো, বাট তুমি নিতে পারবে 10%, বাকিটা ওয়েস্ট, লস। আমি চাই না তোমাদের লস হোক। আচ্ছা, তাহলে দেখো 3টা জাস্ট পড়লেই হবে। 1 নাম্বারটা দেখো ভালো করে। 1 নাম্বার সীমাবদ্ধতা বা ড্রব্যাকস হচ্ছে, একদম প্রথমেই উনি একটা ভুল করেছেন। ওনার ভুলটা হচ্ছে সৌরজগতের মতো বলেছেন। তিনি বলেছেন সৌরজগতের মতো, সৌরজগতে গ্রহ সূর্য এরা হচ্ছে চার্জহীন, এদের কোনো চার্জ নেই। কিন্তু আমরা জানি প্রোটন তারপর ইলেকট্রন এরা কিন্তু চার্জযুক্ত। ইলেকট্রনের কথা যদি বলি, এরা কিন্তু চার্জযুক্ত। তার মানে এটা আসলে কখনোই সৌরজগতের সাথে মিলবে না। 2 নাম্বার তিনি যে ভুলটা করেছেন, তাহলে 1 নাম্বার ভুলটা কি ছিল? সৌরজগতে গ্রহ সূর্য হচ্ছে চার্জ নিরপেক্ষ, বাট এখানে এরা চার্জ যুক্ত। তাহলে কোথায় চাঙ্কার ফুল আর কোথায় লিভার ফুল মিলবে না। এবার চলে আসো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তিনি যে ভুলটা করেছেন সেটা হচ্ছে তিনি একটা সূত্রকে ডাইরেক্ট তার এগেইনস্টে চলে গেছেন। সূত্রটার নাম হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স থিওরি। ইলেকট্রোডাইনামিক্স থিওরিটা কে দিয়েছেন? মনে রাখবে, ইলেকট্রো মানে হচ্ছে চার্জ বুঝাচ্ছি অথবা ইলেকট্রন বুঝাচ্ছি, ডাইনামিক্স মানে গতিশীল বুঝাচ্ছি। তাহলে ইলেকট্রোডাইনামিক্স শব্দের অর্থ কি? চার্জ গতিশীল। এই চার্জ গতিশীলকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম তার মানে ইলেকট্রোম্যাগনেটিজম থিওরি। এই থিওরিটা যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে বিজ্ঞানী
ম্যাক্সওয়েল। সো ম্যাক্সওয়েলের ইলেকট্রোডাইনামিক্স অথবা ইলেকট্রোম্যাগনেটিজম থিওরি দুটাই বলা হয়। ম্যাক্সওয়েলস ইলেকট্রোডাইনামিক্স অথবা ইলেকট্রোম্যাগনেটিজম থিওরি, এই থিওরি কি বলে আমাদেরকে? এই থিওরি আমাদেরকে বলে কোনো একটা চার্জ যদি অপোজিট মানে হচ্ছে বিপরীত চার্জকে কেন্দ্র করে ঘুরে, তাহলে ওই চার্জ ক্রমশ শক্তি বিকিরণ করে অথবা শক্তি হারিয়ে ফেলে। এই থিওরিটা কে দিয়েছেন? ম্যাক্সওয়েল দিয়েছেন। নাম কি? ইলেকট্রোম্যাগনেটিজমের একটা কথা। এটা পুরো ইলেকট্রোম্যাগনেটিজম থিওরি কিন্তু না, ইলেকট্রোম্যাগনেটিজমের একটা কথা ছিল এটা। কোনো চার্জ যদি বিপরীত চার্জকে কেন্দ্র করে ঘুরে, কোন একটা চার্জ অপোজিট একটা চার্জকে কেন্দ্র করে ঘুরলে ওই চার্জ ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে। তো আমাদের রাদারফোর্ড বলেছেন পজিটিভ চার্জকে ইলেকট্রন কেন্দ্র করে ঘুরে, তাহলে অপোজিট চার্জকে কেন্দ্র করে ঘোরার কারণে সে শক্তি হারিয়ে ফেলবে, ফলে একসময় সে ক্রমশ নিউক্লিয়াসে পতিত হবে। তাহলে ইলেকট্রন ক্রমশ শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। শক্তি হারিয়ে কোথায় পতিত হবে বলো তো? নিউক্লিয়াসে পতিত হবে, নিউক্লিয়াসে যাবে, নিউক্লিয়াসে আসবে। আচ্ছা, তাহলে আমাদের কি হবে? নিউক্লিয়াসে যদি চলে আসে তাহলে আমাদের পরমাণুর স্থায়িত্ব হারাবে। এটা ছিল আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের দ্বিতীয় ভুল ত্রুটি। তাহলে উনি একটা ভুল করেছেন, উনি বলেছেন ইলেকট্রন ক্রমশ ঘুরবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে শক্তি হারিয়ে স্থায়িত্ব হারাবে। আর সর্বশেষ হচ্ছে 3 নাম্বার, বর্ণালী ব্যাখ্যা করেননি। আমরা জানি পরমাণুর বর্ণালী আছে, কিন্তু বর্ণালী সম্পর্কে মুখ খুলেননি রাদারফোর্ড। তার মানে এটা একটা সীমাবদ্ধতা, বর্ণালী ব্যাখ্যা করেননি। তার মানে ওনার কয়টা জিনিস আমাদের পরীক্ষায় আসবে? 3টি জিনিস। একটা হচ্ছে সৌরজগতের গ্রহ সূর্য চার্জহীন, কিন্তু প্রোটন ইলেকট্রন চার্জযুক্ত, তাহলে মিলে নাই কম্প্যারিজনটা। 2 নাম্বার, চার্জ যদি বৃত্তাকারে ঘুরতে যায় শক্তি হারাবে, ইলেকট্রোম্যাগনেটিজম থিওরি অনুযায়ী ম্যাক্সওয়েলের, তাহলে পরমাণুর স্থায়িত্ব হারাবে। 3 নাম্বার, বর্ণালী ব্যাখ্যা করেননি। সো আমাদের এই ছিল আজকের ক্লাস, রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা একটু প্রথম দিক থেকে রিভিউ দিয়ে দিই। রাদারফোর্ড পরমাণু মডেলে প্রিভিয়াসলি আমরা দেখেছি আলফা কণা সম্পর্কে, যার কাছে 2টা প্রোটন, যার কাছে 2টা নিউট্রন থাকবে সেই আলফা কণা। তারপর আমরা দেখেছি আমাদের অবজারভেশনের পর আমরা বুঝতে পেরেছি পরমাণুর কেন্দ্রে এমন একজন গডফাদার থাকবে যে পজিটিভ চার্জ, এরপর পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা থাকবে, পরমাণু নিরপেক্ষ, ফলে চারদিকে ইলেকট্রন থাকবে, সৌরজগতের মতো তারা ঘুরবে। এই কথাগুলা রাদারফোর্ড বলেছিলেন। এর মধ্যে সৌরজগতের ব্যাপারটা ভুল, পরমাণু চারদিকে ইলেকট্রন ঘুরবে ব্যাপারটা আসলে পুরোপুরি সঠিক না, আর বর্ণালী ব্যাখ্যা করেননি। এই ছিল রাদারফোর্ডের সীমাবদ্ধতা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি। যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করতে পারো, ফ্রেন্ডে মেনশন করতে পারো, এবং অবশ্যই আগামী ক্লাস করবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আগামী রবিবার রাত 9টায় বোর পরমাণু মডেলের উপর হবে। আজকের ক্লাসের নোটটা তোমরা সবাই শেয়ার করে দিবে, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।